দীঘাপুরী তো অনেক হলো, এবার একটু অন্যরকম সমুদ্রের খোঁজে বেরোবেন নাকি? শহরের একঘেয়ে ব্যস্ততা থেকে একটু হাওয়া বদল করতে চাইলে চলে আসুন কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে থাকা এই অসম্ভব সুন্দর সমুদ্র সৈকতে, যা এখনো অনেকের কাছেই অজানা। হাতে যদি ছুটি কম থাকে অথচ মনটা একটু ঘুরতে যেতে চায়, তাহলে আজকের এই ভিডিওটি হতে পারে আপনার জন্য একদমই পারফেক্ট প্ল্যান। কলকাতা থেকে মাত্র 110 কিলোমিটার দূরে অবস্থিত মৌসুমী আইল্যান্ডে আজ আমরা উঠেছিলাম স্যান্ড ক্যাসেল বিচ ক্যাম্পে। এখানকার খাওয়া দাওয়া, পরিবেশ আর অতিথিয়তা সত্যি মন জিতে নিয়েছে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো অল্প বাজেটের মধ্যেই এখানে পেয়ে যাবেন দারুণ সব ব্যবস্থা। থাকার জন্য রয়েছে অ্যাডভেঞ্চার টেন্ট, সাথে বিভিন্ন ক্যাটাগরি নন এসি ও এসি রুম। আর সমুদ্রের এত কাছ থেকে এমন শান্ত পরিবেশে সময় কাটানোর অনুভূতি, সেটা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। তাহলে আর দেরি কেন, চলুন আপনাদের সঙ্গে নিয়ে শুরু করি আরও একটি দুর্দান্ত সমুদ্র সফর। সো ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ফ্রেশ নিউ ব্লগ। আমি সুদীপ আর আপনারা দেখছেন রুমেলা ইন ওয়ান্ডারল্যান্ড। গুগলে একটি ভালো রেটিং দেখে বুক করে নিয়েছিলাম এই স্যান্ড ক্যাসেল বিচ ক্যাম্প। আজকের গল্পটা থাকবে এই মৌসুমী আইল্যান্ড আর এই সুন্দর বিচ ক্যাম্প নিয়েই। তো বন্ধুরা, প্রথমেই বলে দিই এই মৌসুমী আইল্যান্ড আসবেন কিভাবে। তো চলুন সময়টা একটু পিছিয়ে নিয়ে যাক আর শুরু থেকে শুরু করা যাক। ফ্ল্যাশব্যাক। মৌসুমী আইল্যান্ড আসতে গেলে প্রথমেই চলে আসতে হবে শিয়ালদা স্টেশন। তারপর শিয়ালদা সাউথ সেকশন থেকে ধরে নিতে হবে নামখানা লোকাল। বন্ধুরা, একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যখন মোবাইল অ্যাপে ট্রেন সার্চ করবে তখন শিয়ালদা টু নামখানা না করে শিয়ালদা টু লক্ষ্মীকান্তপুর লিখে সার্চ করবে, তাহলেই ট্রেনের টাইমিংগুলোর ভালো আইডিয়া পেয়ে যাবে। কারণ প্রত্যেক কটা নামখানা লোকালই লক্ষ্মীকান্তপুর স্টেশনে দাঁড়ায়। নামখানা স্টেশনে নেমে টোটো বা অটো করে চলে যেতে হবে হুজ্জুতি ঘাট অথবা 10 মাইল ঘাট। আর একটা টিপস দিয়ে রাখি, যদি দেখেন স্টেশনের সামনে থেকে টোটো একটি বেশি ভাড়া চাইছে, তাহলে একটু সামনে মেন রোড পর্যন্ত হেঁটে গিয়ে টোটো ধরতে পারেন, সেক্ষেত্রে ভাড়া কিছুটা কম হতে পারে। এখন আমরা এই ব্রিজটা হয়ে গেছে বলে একটা নৌকা পার হলেই আমরা পৌঁছে যেতে পারছি। আপনারা যদি ট্রেনে না এসে নিজেদের 4 হুইলারে আসতে চান তাহলেও কোনো অসুবিধা নেই। ঘাটে পৌঁছানোর আগেই এখানে এমন জায়গা আছে যেখানে 1 দিন বা 2 দিনের জন্য গাড়ি গ্যারেজ বা পার্কিং করতে পারবেন। এবার আপনাদের সামনে ঘাটের ফেরি সার্ভিসের সময়সূচিগুলো তুলে ধরলাম। তবে একটা কথা বলে রাখি, স্টেশন থেকে ঘাট পর্যন্ত রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়। আর টোটো বা অটোর ক্ষেত্রে অবশ্যই দরাদরি করে নেবেন, কারণ এখানে কোনো ফিক্সড রেট নেই। पैर वाला मछली ये आपको ना कोस्टल एरिया से सुंदरबन में मिलेगी। वो खाता है यही आज হ্যাঁ ডিপটা তো থাকবেই। এই গোটা জার্নিতে সময় লাগবে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মতো। যে নৌকা করে যাব আমরা, এখন আসছে। আর নদীর এই পার থেকে ওই পার যেতে সময় লাগে মাত্র 2 থেকে 3 মিনিট, কিন্তু বিশ্বাস করুন এই ছোট্ট নৌকা রাইডটুকুও দারুণ এনজয়েবল হয়ে থাকবে আপনাদের কাছে। বন্ধুরা, আপনারা যদি 2 হুইলার করে আসেন সেক্ষেত্রে বাইক পারাপারেরও ব্যবস্থা আছে। বাইক পিছু আপনার পড়বে 50 টাকা করে। তারপর নদীর ওপারে নামলেই দেখতে পাবেন প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, সেখান থেকে খুব সহজেই আপনারা নিজেদের ডেস্টিনেশনের দিকে চলে যেতে পারবেন। রাস্তা এরকম অবস্থা কেন? এগুলো ঠিক করে না কেন রাস্তা? এটা এই যে এই সামনে বছর যে ঝড় বন্যা হয়েছিল না, ওই সমুদ্র ক্যাম্প যাওয়ার রাস্তা কি একটাই না আরো রাস্তা আছে? একটাই রাস্তা। আর কেউ ধরো 4 চাকা নিয়ে আসতে চায়, আসবে না, 4 চাকা আসবে না। আমাদের ক্ষেত্রে টোটো ভাড়া পড়েছিল মাথা পিছু 35 টাকা।
বন্ধুরা এখানে আর একটা জিনিস আমরা বলে রাখি, এখানে কিন্তু ট্রান্সপোর্টেশনের খুব প্রবলেম আছে। প্রবলেমটা কীরকম, টোটো ছাড়া এখানে কিন্তু কোনো 4 চাকা বা এই ধরনের কোনো গাড়ির অ্যাভেলেবিলিটি নেই। রাস্তা ভীষণ খারাপ, রাস্তা এত খারাপ মানে কোমর একদম ব্যথা হয়ে যাবে। হয়ে তো মানে আমরা টোটো করে এলাম, টোটো ভর্তি না হলে রিজার্ভ করে যাও, ভর্তি যতক্ষণ না হচ্ছে ছাড়বো না, এই ব্যাপারগুলো আছে সব কিছু ক্ষেত্রে। সব নৌকা কিছু ক্ষেত্রে আপনি ফার্স্টে আমরা যাচ্ছি স্টেশন থেকে নেবে, নামখানা থেকে আমরা গেলাম হচ্ছুতি, তো সেখানে যেই টোটো করে গেলাম সেখানেও তাই পুরো রিজার্ভ করে যেতে হবে, তার জন্য ওরা একটা ভালো টাকা চাইবে, সেখানে আপনাকে বার্গেনিং করতে হবে। নেওয়ার পরে আমরা যখন হজ্জুতি থেকে লঞ্চ নিলাম সেখানেও একই জিনিস, আপনাকে পুরো লঞ্চটা ভাড়া করে বা একটা লামসাম অ্যামাউন্ট দিয়ে আপনাকে যেতে হবে, সেটা ধরুন 250 টাকা 300 টাকা এরকম দিতে হচ্ছে। নামার পরও সেখান থেকে আবার যখন আপনি টোটো ধরে আপনি ক্যাম্পে যাচ্ছেন সেক্ষেত্রেও তাই। আর এই হলো আমাদের আজকের স্টে স্যান্ড ক্যাসেল বিচ। বেশ বড় জায়গা জুড়ে তৈরি, সুন্দরভাবে মেনটেন করা এই বিচ ক্যাম্পে পৌঁছেই ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে হাতে পেয়ে গেলাম ঠান্ডা ডাবের জল। সত্যি বলতে কি এতটা পথ গরমে জার্নি করার পর খোলা আকাশের নিচে সমুদ্রের সামনে বসে এই ডাবের জলটা যেন একেবারে প্রাণ জুড়িয়ে দিল। এখানে প্রধানত 4 ধরনের থাকার ব্যবস্থা রয়েছে। প্রথমেই রয়েছে টেন্ট স্টে। যারা বিচ ক্যাম্পিংয়ের আসল ফিল নিতে চান তারা বেশিরভাগ ক্ষেত্রে এই টেন্টটি বেছে নেন। আর এই টেন্টগুলোর লোকেশন এতটাই সুন্দর যে ভিতরে বসেই সারাদিন সমুদ্র দেখতে পারবেন। তারপর রয়েছে মাড হাউস, এগুলি নন এসি। আর এইদিকে রয়েছে মাড কটেজ, এগুলো এসি আর একটু বড়, আর সামনে একটি ছোট ব্যালকনিও রয়েছে। যেটা হচ্ছে আমাদের এটা মাড কটেজ। এখানে এক্ষুনি সবে চেক আউট করলে আপনারা নিজেই দেখতে পেলে। এটা হচ্ছে মাড কটেজ। এখানে বোধহয় ম্যাক্সিমাম 5 জন একসাথে থাকতে 5 পারে। থেকে 6 জন অ্যাডাল্ট থাকতেই পারবে। ভীষণ চওড়া, এসিও রয়েছে। 5 থেকে 6 জন থাকতেই পারবে। এসি আছে, ফ্যান আছে এবং এগুলোতে গিজার পেয়ে যাবেন আপনি। ওকে ওকে। ফ্যামিলি নিয়ে এলে আরেকটি ভালো অপশন হলো হোয়াইট কটেজ। এখানে এসি এবং নন এসি 2 ধরনের ব্যবস্থাই রয়েছে। তবে আমরা বেছে নিয়েছিলাম এই অ্যাডভেঞ্চারাস টেন্ট স্টে। চলুন ভিতরটা একটু দেখে নেওয়া যাক। এই বিচ ক্যাম্পের সমস্ত রুম ট্যারিফ স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়াও ক্যাম্পের ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থের জন্য। এতক্ষণে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই এবার সেরে নিলাম আমাদের লাঞ্চ। কপির তরকারি রয়েছে, ঝুরি আলু ভাজা, স্যালাড, ডাল আছে, চিংড়ি মাছের মালাইকারি আর কাতলা কালিয়া। সবগুলোই দেখে মনে হচ্ছে খুব ভালো। এবার খেয়ে দেখি কেমন লাগে। এখানকার খাবার দাবার সত্যিই বেশ ভালো, একেবারে ঘরোয়া অথচ খুবই সুস্বাদু। আমরা এখন যাচ্ছি সি বিচে একটু সুইমিং করতে, সুইমিং বা যাই হোক। লাঞ্চের পর একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে হাঁটতে আর সানসেট উপভোগ করতে। তবে বন্ধুরা একটা কথা জানিয়ে রাখি, এখানকার সমুদ্র সৈকত অসাধারণ সুন্দর হলেও সমুদ্র স্নানটা কিন্তু একটু রিস্কি, কারণ সমুদ্রের নিচে রয়েছে কাদা আর ধারালো পাথর, তাই অসাবধান হলে পায়ে চোট লাগতে পারে, ঠিক যেমনটা লেগেছিল আমার। তাই যারা নামবেন তারা অবশ্যই একটু সাবধানে নামবেন। আর সানসেটের পর যখন পুরো বিচ ক্যাম্পের আলো জ্বলে উঠলো তখন কিন্তু এখানকার ভাইব পুরোটাই বদলে গেল, একেবারে পার্টি মুড অন। ক্যাম্পে ফিরতেই ক্যাম্পের অ্যাম্বিয়েন্স আমাকে একেবারে মুগ্ধ করে দিয়েছিল, যেন আমি এক অন্য জগতে চলে এসেছি। তারপর গরম গরম চা আর সেই চায়ের সঙ্গে মুড়ি আর পেঁয়াজি, আহা দারুণ লাগছিল। চারিদিকে ফুরফুরে হাওয়া আর সেই পরিবেশটা যেন মুহূর্তটাকে আরও সুন্দর করে তুলেছিল। রাতে সমুদ্র সৈকতটা ছিল অসাধারণ সুন্দর। বসে বসে সেই শান্ত অনুভূতি উপভোগ করছিলাম, হঠাৎ নাকে এলো দারুণ এক সুগন্ধ। খোঁজ নিয়ে দেখলাম আমাদের জন্য তৈরি হচ্ছে বারবিকিউ চিকেন, তবে এর জন্য আলাদা চার্জ দিতে হয়। আমরাও অর্ডার করেছিলাম, যার টেস্ট ছিল সত্যিই অসাধারণ। খোলা সমুদ্র, ক্যাম্পফায়ার আর বারবিকিউ, সন্ধ্যেটা একেবারে জমে গিয়েছে, যাকে বলে ফুল অন পার্টি মুড।
রাত 9:30 থেকে ডিনার সার্ভ করা শুরু হলো। আমরা 10টার সময় ডিনার করতে চলে এলাম। ডিনারে ছিল রুটি, ভাত, যে কোনো একটি অপশন, সঙ্গে ডাল, একটি ভাজা, একটি চিকেন কষা। সারাদিনের মতো রাতের খাবারটাও আমাদের খুব ভালো লেগেছিল। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছিলাম একটু হাঁটতে। মনে হয় তখন জোয়ার এসেছিল। রিসর্টের পাশের সিঁড়ি দিয়ে সামনের দিকে একটু এগোতেই পায়ে এসে লাগলো ঠান্ডা সমুদ্রের ঢেউ। অপূর্ব সেই অনুভূতি, জাস্ট অসাধারণ। সমুদ্রের ফুরফুরে হাওয়া আর কিছু সুন্দর স্মৃতিকে মনে আঁকড়ে ধরে শেষ করলাম একটা অসাধারণ দিন। The next morning. এরপর নেক্সট ডে ফিরে আসার পালা। সকালে দেরি না করে সেরে নিলাম ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল বাঙালির ফেভারিট লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধ এবং একটি মিষ্টি। ব্রেকফাস্টের পরে আমরা চলে গেলাম মোহনায় নিজেদের মতো কিছুটা সময় কাটাতে। চাইলে এখান থেকেই নৌকা ভাড়া করে ঘুরে আসতে পারেন জম্মু দ্বীপ, আর হেনরি আইল্যান্ডও এখান থেকে খুব বেশি দূরে নয়। ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে সমুদ্রের একদম কাছে সত্যি খুব সুন্দর কাটলো একটা দিন। আর এই বিচ ক্যাম্পে থাকার এক্সপিরিয়েন্সটাও ছিল একেবারে অন্যরকম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে এরকমই নতুন কোনো গন্তব্যে। ততদিন ভালো থাকুন, ভালো রাখুন আর ঘুরতে থাকুন। টাটা।